বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। আসলে আমি তো একজন সাংবাদিক। আমি এসেছিলাম আজকে বারাসাতে আমার এক দাদা এবং বলতে গেলে আমার এই লাইনের মানে সাংবাদিকতা লাইনের যিনি গুরু, তাপসদার বাড়িতে। তো আমি তাপসদার কাছ থেকে আজকে কিছু কথা আপনাদের জন্য জানবো, কারণ তাপসদা হচ্ছেন একজন প্রখ্যাত সাংবাদিক এবং এই তাপসদার সঙ্গে অনেক কাজ করেছি, তাপসদার কাছ থেকে কাজও শিখেছি। হেন কোনো দৈনিক সংবাদ মাধ্যম নেই যেখানে তাপসদার আহ, কাজের কোনো চিহ্ন না কোনো চিহ্ন আছেই। যাক, আমি কথা না বাড়িয়ে, আর সব থেকে ভালো কথা যেটা না বললেই নয়, যে তাপসদা এখনো এই সাংবাদিকতা করছেন এবং পাশাপাশি নিজের ওনার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। সেটা তাপসদা নিশ্চয়ই বলার সময় বলবেন, নিউজ এশিয়া। সেটা খুব ভালো কাজ করছেন, তাতে অনেক সংবাদ পরিবেশিত হয়। আপনারাও ওনার চ্যানেলটাকে দেখতে পারেন। আচ্ছা তাপসদা, নমস্কার। নির্বাচন তো এসে গেল। এখন তুমি তো দাদা সারা রাজ্য জুড়েই এই নির্বাচনের সময় অত্যন্ত ব্যস্ত, তো চারিদিকে ঘুরছো, কি মনে হচ্ছে? না, এবারে 2026-এর যে নির্বাচনটা যেটা দেখছি, এটা ইতিপূর্বে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে তার সঙ্গে ঠিক এই নির্বাচনটা ঠিক মেলানো যাচ্ছে না। এই নির্বাচন যেন অন্যান্য যে বছরগুলোতে বা আমরা 5 বছর অন্তর অন্তর যে নির্বাচনগুলো দেখি, তার সঙ্গে এই নির্বাচনের একটা অন্যরকম ধারা, একটা স্রোত যেন বইছে, যেটা হয়তো খুব সামনে থেকে দেখা যাচ্ছে না, কিন্তু পিছনে একটা বড় স্রোত যেন সবসময় বইছে, এরকম একটা মনে হচ্ছে। এখন আমাদের তো অনেক কিছু মনে হয়, কিন্তু বাস্তব যেটা প্রতিফলন ঘটে তার উপরে তো অনেকটা নির্ভর করতেই হয়। না, সেই যে ধারাটা বইছে বা স্রোতটা বইছে, সেটা কি পরিষ্কার কথা শাসকের অনুকূলে না প্রতিকূলে? না, এবারে যে ভোটটা হবে, যেটা আমার মনে হয়েছে, চারিদিকে ঘুরে যেটা আমার মনে হয়েছে যে ভোট যেটা হবে, সেটা কিন্তু শাসকের বিরুদ্ধেই ভোটটা হবে। তার মানে এটা না যে বিজেপির পক্ষে ভোটটা হচ্ছে, এরকম নয়। কিন্তু শাসকের বিরুদ্ধে হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে যেটা হয় আর কি, শাসকের বিরুদ্ধে ভোট হওয়া মানে তার মানে ভোটটা কোথায় যাবে? কারণ ভোটটা সেখানে বিভিন্ন রকম ডিভিশন হবে। শুধু একেবারে বিজেপি যে সব ভোটটা পাবে তা নয়, এবারে কিন্তু সেই জায়গাটা নেই। তার কারণ হচ্ছে 2021-এ আমরা বামপন্থীদের যেভাবে দেখেছি, 2026-এ কিন্তু বামপন্থীরা সেই জায়গা থেকে অনেকটা ওভারকাম করেছে, যেটা মনে হচ্ছে। ফলে বামপন্থীদের এইখানে কিন্তু একটা ভোট ব্যাংক আবার নতুন করে তৈরি হয়েছে। এবং এই যে নতুন নতুন যে সমস্ত মুখ আসছে, যে তরুণ প্রজন্মের বামপন্থী নেতা নেত্রীরা আসছে, তাদের প্রতি মানুষের একটা ভালোবাসা তৈরি হচ্ছে, একটা আস্থা তৈরি হচ্ছে। এটা যেমন পাশাপাশি রয়েছে, তেমন বিজেপি তো একটা বিরোধী দল হিসাবে তাদের একটা রয়েছে, তার সঙ্গে আইএসএফ রয়েছে, তারপর হুমায়ুন কবিরের দল রয়েছে, মিম রয়েছে, কংগ্রেসও রয়েছে। কংগ্রেসও রয়েছে। কংগ্রেসের একটা ব্যাপার রয়েছে, এবং কংগ্রেস এবার ভালো ভোট পাবে। তো এই যে সামগ্রিকভাবে যেটা ভোটটা হবে, সেটা হচ্ছে শাসক বিরোধী ভোট। কিন্তু ভোটটা এই না যে বিজেপির পক্ষের ভোট বা এর পক্ষের বা ওর পক্ষের, শাসক বিরোধী ভোট। এখন শাসক বিরোধী ভোট সেটা তো মানে অনেকের। পরিষ্কার কথা, যার যেখানে জেতার সম্ভাবনা থাকবে মানুষ তাকেই বেছে নেবে এই শাসকের বিরুদ্ধে। একদম তাই, একদম কারণ তাই। আমি তোমার কথা, আমার দর্শকরা হয়তো জানেন না অনেকেই, 2011 সালের আগে যখন বামপন্থীরা এই রাজ্য থেকে ক্ষমতা থেকে সরে যান, আমাকে অন্তত 1 মাস আগে তাপসদা বলেছিলেন। এবং সত্যি কথা বলতে কি, আমি নিজেই তখন বিশ্বাস করিনি। কিন্তু ওই যে বললাম যে আমি অনেক কাজ শিখেছি, কাছের থেকে দেখেছি মানুষটাকে। একটা প্রেডিকশনের ক্ষমতা কিন্তু তাপসদার মধ্যে যথেষ্ট আছে। আচ্ছা তাপসদা, আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মূল মেরুদণ্ড হচ্ছে মুসলিম ভোট। সেই মুসলিম ভোটটা এবারে কি হতে পারে? তা মুসলিম ভোটে আগে যেমন একচেটিয়া মুসলিম ভোটটা তৃণমূলের পক্ষে যেত, এবারে 2026-এ কিন্তু সেটা
দেখা যাবে না। অতএব এখান থেকে একটা বড় পার্সেন্টেজ ভোট, হুম বড় পার্সেন্টেজ ভোট তৃণমূলের পক্ষে থাকবে, এটা যেমন ঠিক, হুম তেমন ওখান থেকে একটা ভালো পার্সেন্টেজ সেখান থেকে আইএসএফ, কংগ্রেস এবং নিম, তার সঙ্গে হুমায়ুন কবির, এই যে মুসলিম হুম। যে এগুলো আছে, এবং কংগ্রেস তার সঙ্গে রয়েছে, এদের ঝুলিতে কিন্তু চলে যাবে। তা ফলে এই যে মুসলিম ভোটটা যে এই যে করবে, শিফট করবে, সুইং করবে। তো সেইটা মোটামুটি কত পার্সেন্ট সুইং হতে পারে? তো এটা খুব যদি বেশি হয়, যেটা মনে হচ্ছে, সেটা 10 থেকে 12% পর্যন্ত কিন্তু উঠে যেতে পারে। আচ্ছা। তার কারণ হচ্ছে যে মুসলিমদের একটা বড় অংশের রয়েছে যারা শিক্ষিত, যারা মেধাবী, যারা মধ্যবিত্ত এবং মানে লেখাপড়া শিখে যারা কাজ পায়নি, এরকম বহু অভিযোগ আছে। পাশাপাশি যারা বুঝতে পারছে যে মুসলিমদের প্রতি অবিচার হয়েছে, এরকম যারা অভিযোগ যাদের মধ্যে তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এবারে তৃণমূলের পক্ষে ফেভারে ভোটটা নিয়ে আসা কিন্তু খুব কঠিন হবে। এরকম একটা কিন্তু আমরা মানে আভাস পাচ্ছি। এবং বিভিন্ন মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে যখন আমরা যাচ্ছি, তখন কিন্তু সেটা কিন্তু খুব লক্ষ্য করছি যে মুসলিমরা কিন্তু একটু যেন আগের থেকে অন্যরকম ভাবতে শুরু করেছে। ফলে এটা কিন্তু একটা শাসকের পক্ষে খুব একটা ভালো ইঙ্গিত নয়। অশনি সংকেত বলা যেতে পারে। অবশ্যই। না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই কথাটাও একদমই ঠিক যে মুসলিমদের মধ্যে এই যে ওয়াকফ নিয়ে যখন আন্দোলনটা এখানে করতে গেল, তখন আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দিল্লিতে গিয়ে করুন। তারপরে ওবিসির তালিকা নিয়ে গণ্ডগোল, এবং মাদ্রাসা এডুকেশনের দীর্ঘদিনের নিয়োগ নেই, ইত্যাদি নানান রকম। প্র্যাকটিক্যালি মুসলিমরা আজকে কিন্তু বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে বলা যেতে পারে। আর সেটা যদি 10-12%-এর কাছাকাছি, এই যে বামপন্থী, কংগ্রেস, মিম, হুমায়ুন কবির, আইএসএফ সব মিলে যদি 10-12% ভোট ভাগাভাগি হয়, তাহলে সত্যিই একটা তৃণমূলের শিরোপীড়ার কারণ। এটা কংগ্রেস এবং মুসলিম ভোট ভালো পাবে। বিশেষ করে কংগ্রেসের তো মূল পকেট হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, এই জায়গাগুলোতে ঠিকই কিছুটা বীরভূম হবে। এখন আমার কথা যেটা, আরেকটা প্রশ্ন পাশাপাশি, কারণ এগুলো আমার দর্শকরাও শুনতে চান, যে এই যে তফসিলি জাতি উপজাতি বা একেবারে হিন্দুর মধ্যে যে নিম্নবর্গের যে ভোটগুলো আছে, রাজবংশী, মতুয়া, এই ভোটগুলো তো একটা 2021 সালেও আমরা দেখেছি যে বিজেপির পক্ষে একটা বড় অংশ পড়েছিল। তো এবারে তো মতুয়া ভোটও অনেক কাটা গেছে এসআইআরের বিষয়। তো এই তফসিলি জাতি উপজাতি, রাজবংশী, মতুয়া, এই ভোটগুলো কি বিজেপি এবারে নিজের ঝুলিতে পুরোটা রাখতে পারবে? বিজেপি অ্যাকচুয়ালি বিজেপি তো রাজ্য শাসন করছে না, রাজ্য শাসন করছে তো তৃণমূল। ন্যাচারালি তৃণমূল যখন রাজ্য শাসন করছে, এখানে বিজেপির বিরুদ্ধে কথা বলার মতন সেই জায়গাটা তো এখনো সেইভাবে হয়নি। তাহলে স্বাভাবিকভাবে যারা এই যে মতুয়া ভোট বা রাজবংশী ভোট বা এই যে পিছিয়ে পড়া যে মানুষ, তফসিলি জাতি উপজাতির যে ভোট, এইগুলো কিন্তু তারা কিন্তু ওইভাবে দেখছে না, তারা শাসককে দেখছে, শাসকের কাছে তারা কতটা পেয়েছে উপকার ইত্যাদি। কিন্তু এখানে একটা বড় বিষয় আছে, সেটা হচ্ছে যে ওই সমস্ত অঞ্চলের যে ডেভেলপমেন্ট, যেটা কিন্তু ঘটেছিল 2011 আগে 2009 সালে ঘটেছিল, যেগুলো ওই সমস্ত অঞ্চলগুলো, পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে যে ওই যে পিঁপড়ের ডিম খেয়ে যখন এইসব আমলাশোল, এই যে যখন এইগুলো এই অভিযোগগুলো এসেছিল, ঠিক একইভাবে কিন্তু সেই অভিযোগগুলো ওখান থেকে আসছে। তারা কিন্তু ঠিকমতো তাদের এখনো বাসস্থান হয়নি, তাদের রাস্তা এখনো ঠিক মতন হয়নি, তারা রেগুলার এখনো খাবার পায় না, এই ধরনের কিন্তু অভিযোগ কিন্তু আবাস যোজনা নিয়ে অনেক সমস্যা রয়েছে, 100 দিনের কাজ নিয়ে সমস্যা রয়েছে। এইগুলো নিয়ে কিন্তু যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেই বাম আমলের যে যে অভিযোগগুলো উঠেছিল, ঠিক একই ধরনের অভিযোগগুলো উঠেছিল। এবং বামপন্থীদের যে চলে যাওয়ার ক্ষেত্রে যে বড় একটা বিষয় ছিল, সেটা কিন্তু এই জায়গাতে কিন্তু তার উৎপত্তি কিছুটা ঘটেছিল। ঠিক স্বাভাবিকভাবে এবারেও কিন্তু সেই দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফলে শাসকের কিন্তু শিরোপীড়া মতনই ঘটনা এইসব অঞ্চলগুলো। পাশাপাশি তাবলতে আরও একটা ঘটনা, সেটা নিশ্চয়ই তুমিও খেয়াল করেছো, আমাদের কাছেও খবর আসছে যে এবারে কিন্তু অনেকে সেই 11 সালে, যেটা তুমি আমাকে বলেওছিলে,
যে মিছিলে, মিটিংয়ে, এমনকি ক্যাম্পে, বামফ্রন্টের ক্যাম্পে বসেছিল ঠিকই, কিন্তু তারাই তো বামফ্রন্টকে ভোট দেয়নি। তো এবারেও কি তৃণমূলের মধ্যে সেই অন্তর্দ্বন্দ্বটা আমরা যেটা দেখছি, শুনছি, এটা কার্যত ভোট বাক্সেও কি তার প্রতিফলন ঘটবে বলে মনে হয়? হ্যাঁ, এটা তো পরিষ্কার যে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এমন অনেক মিটিংগুলো হচ্ছে যে মানুষ একটা স্বতঃস্ফূর্ত মানুষ আসা। এই যে রামনবমী হুম, যেটা মিছিলটা আমরা দেখেছি, হুম, সেখানে কিন্তু যারা গেছে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে গেছে। হুম, কিন্তু একটা মিছিল, যে মিছিলে সাধারণত কি হয়, শাসকের পক্ষে সাধারণত লোক কম থাকে। হুম, আমরা যেটা মনে করি যে শাসকের পক্ষে বেশি লোক থাকে, তা কিন্তু নয়। হুম, শাসকের অপোজিটে যারা থাকে, এখানে বামপন্থীদের পক্ষে থাকবে, এখানে বিজেপির পক্ষে থাকবে, কংগ্রেসের পক্ষে থাকবে, আইএসএফ এর পক্ষে থাকবে। কারণ এখানে তো শাসকের মানুষকে বোঝানোর মতো তেমন ইস্যু শাসকের সামনে নেই। নেই। কিন্তু বিরোধীদের সামনে কিন্তু অনেকগুলো ইস্যু আছে। ঠিক। শয়ে শয়ে ইস্যু বলা যেতে পারে। ফলে কি, এই যে বিরোধী নেতারা যতটা কাছাকাছি মানুষের যেতে পারবে, শাসক কোন ইস্যু নিয়ে যাবে, তাদের হাতে তো কোনো ইস্যুই নেই, বরং তাদের বিরুদ্ধে প্রচুর ইস্যু আছে যেগুলো নিয়ে বিরোধীরা ইতিমধ্যে চলে যাচ্ছে। ফলে এই শাসকের মিছিল মিটিংয়ে লোকের সংখ্যা কিন্তু ক্রমশ কমবে। তার কারণ হচ্ছে ওই ইস্যু না থাকার কারণে। একটা জোরালো ইস্যু যদি খাড়া করতে না পারে শাসক, তাহলে সে ভোট বাক্সে তার প্রতিফলনটা কিভাবে হবে? তো এইটাই হচ্ছে যার জন্যে এই শাসকের মিছিলে কিন্তু অতটা লোকজন দেখা যাচ্ছে না, বা তারা যে সমস্ত করছে হয়তো দেখা যাচ্ছে, যার জন্য তারা কি করছে, যে বড় কোনো মিছিল করছে না, বড় কোনো মিটিং করছে না, তারা করছে ছোট ছোট ঘরের মধ্যে বসে, বা ছোট ছোট একটা ওয়ার্ড ধরে ধরে, বা একটা এলাকা ধরে ধরে তারা করছে, যাতে অল্প অল্প লোক নিয়ে সেটা করা যায়, যাতে একটা তার বহিঃপ্রকাশ না ঘটে। যারা বড় মিটিং করলো কিন্তু সেখানে লোক নেই, এইটা যেন তাদের না খেতে হয়, সেইটার জন্য তারা এই ধরনের পলিসি নিয়েছে। আর একটা জিনিস অবস্থা, আমি একটা মমতা ব্যানার্জির গলায় যে শটটা শুনছি, এ তো রীতিমতন মনে হচ্ছে বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি। উনি বলছেন যে কাউন্টিংয়ের দিন কেউ চলে যাবেন না, ভোটের দিন শেষ অবধি এজেন্ট হিসাবে থাকবেন। এই কথাগুলো তো মমতা ব্যানার্জিকে এতদিন বলতে শুনিনি। এটা এটার পিছনে কারণটা কি? এটা দারুণ করেছে। শাসক যখন মানুষের প্রতি আস্থা হারিয়ে ফেলে, হুম, যখন শাসক সবচেয়ে আগে বুঝতে পারে। হুম, মমতা ব্যানার্জি পোরখাওয়া রাজনীতিক, তিনি ভালো বুঝতে পারেন যে মানুষের প্রতি তার যে আস্থা আছে, বিশ্বাস যেটা ছিল, সেটা যেন কোথা থেকে সরে যাচ্ছে। হুম, মাটির মানে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এরকম একটা সে বুঝতে পারছে, সে আগাম বুঝতে পারে। তো যার ফলে সে এই জায়গাটা যে মনে করছে যে তাহলে কি একটা কিছু হচ্ছে। মানে এটা কি পরাজিতর আর্তনাদ বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। পরাজয়ের আর্তনাদ, এটা তো অবশ্যই। তার কারণ হচ্ছে তিনি অনেক বেশি ভালো বোঝেন, এবং তার যে সামনে তিনি যে অভিযোগগুলো সামনে রাখছেন, বা আক্রমণাত্মক যে বিষয়গুলো, সেগুলো ততটা ধারালো নয়। মানুষের কাছে ততটা ধারালো মনে হচ্ছে না। বা মানুষ সেটা কতটা অ্যাকসেপ্ট করছে, সেটা নিয়ে নিজের মধ্যেও তার দ্বন্দ্ব রয়েছে। এই তো অভয়া, 26,000-এর চাকরি চলে যাওয়া, নানান ইস্যু, মানে সরকারের বিরুদ্ধে মানুষের নানান ইস্যু, এমনকি এই যে সরকারি কর্মচারী, তারাও তো তাদের ডিএ নিয়ে এখন প্রচণ্ডভাবে ক্ষিপ্ত।